Hello, this is Sneha De. You are watching Care of Study Buddy. আমি অডিট ফ্রি লেকচার করাবো বলেছিলাম সিএ ইন্টারের। আমার শরীর কিছুদিন খুব খারাপ ছিল, যার জন্য আমি সেকেন্ড লেকচার আর দিয়ে উঠতে পারিনি। আজকে আমি সেকেন্ড লেকচার স্টার্ট করছি, স্কোপ অফ অডিট থেকে স্টার্ট করছি, ঠিক আছে? এর আগে আমার অবজেক্টিভস অবধি আমরা পড়েছিলাম, ওকে? সো স্কোপ অফ অডিটে কী কী ইনক্লুডস হয়, ঠিক আছে? স্কোপ অফ অডিটে কী কী ইনক্লুডস হয়? দেখো, স্কোপ অফ অডিটের মানে হচ্ছে যে অডিটের মধ্যে কী কী ইনক্লুডস থাকে, মানে অডিটের দায়িত্বে, মানে অডিটারের দায়িত্বে কী কী পড়ে। অ্যাজ আ অডিটার আমি কোন কোন দিকগুলো দেখব, আর কিভাবে কোন কোন দিকগুলো দেখব, আর কোন কোন দিকগুলো আমার দায়িত্বে নয়, কোন কোন দিকগুলো ভুল হোক ঠিক হোক যাই হোক পড়ে থাকুক আমার দায়িত্ব না ওগুলো। এবারে কোনগুলো আমার দায়িত্বের মধ্যে আর কোনগুলো আমার দায়িত্বের মধ্যে না, কোনগুলো আমার অডিটের স্কোপের মধ্যে পড়ছে আর কোনগুলো পড়ছে না, এটাই এখানে জানবো, ঠিক আছে? সো ফার্স্ট অফ অল হচ্ছে স্কোপ অফ অডিটে। স্কোপ মানে এখানে লেখা আছে যে স্কোপ রেফার্স টু রেঞ্জ অর রিচ অফ সামথিং, ওকে? ফার্স্ট লাইন দেখবে, ঠিক আছে, ভালো কথা, সেটা আমরা সবাই জানি। আচ্ছা, আর এখানে বলেছে কি যে আমরা জানি যে অডিটের পারপাস হলো মানুষের কনফিডেন্স, মানুষের মানে কি ইউজার্সদের, যারা ফিনান্সিয়াল স্টেটমেন্টস ইউজ করে, বাট যাদের ফিনান্সিয়াল স্টেটমেন্টসের ডেটা যাদের কাজে লাগে, ঠিক আছে, ইনভেস্টার্সদের, কাস্টমার্সদের, এমপ্লয়িজদের, যাদের কাজে লাগে ডেটাগুলো, তো তারাই হচ্ছে ইউজার্স। তো এই ইন্টেন্ডেড ইউজার্স কথাটা লিখেছে, দেখো, ইন্টেন্ডেড ইউজার্স, যাদের এই বিষয়ে ইন্টেনশন আছে, তো তাদেরকে বলা হচ্ছে ইন্টেন্ডেড ইউজার্স। ওই ইন্টেন্ডেড ইউজার্সদের কনফিডেন্স বাড়ানোর জন্য কি করা হয়, দেখো, ইন্টেন্ডেন্ট ইউজার্সদের মধ্যে এই যে ইন্টেন্ডেন্ট ইউজার্স কথাটা লেখা, ওই ইন্টেন্ডেন্ট ইউজার্সদের মধ্যে কনফিডেন্স বাড়ানোর জন্য আমরা অডিটররা নিজের ওপিনিয়ন দিই, অডিট করি, রাইট? আচ্ছা, এবার এখানে বলে যে ইউজার্স কারা কারা, এটা ভালো করে এখানে লিখে দিয়েছে, দেখো, ইউজার্স মানে হতে পারে শেয়ার হোল্ডার্স, এমপ্লয়িজ, কাস্টমার্স, গভর্নমেন্ট অ্যান্ড রেগুলেটরি অথরিটিস, ব্যাংকার্স, এটসেট্রা। ভালো কথা, দেখতে পাচ্ছ সবাই? ফোর্থ লাইনে দেখো, থার্ড লাইন থেকে শেষের দিকে ফোর্থ লাইনে, ওকে? ঠিক আছে, সবাই এই যেইগুলো আমি দাগিয়েছি সেগুলো দাগিয়েও নেবে আর ভালো করে শুনবে, ওকে? নেক্সট, আর কি কি এখানে বলেছে যে এই যে আমরা অডিটররা অডিট করি, আমরা কি কি চেক করি? ফিনান্সিয়াল স্টেটমেন্টস প্রিপেয়ার করা হয়েছে অল মেটেরিয়াল রেসপেক্টে কিনা, আর অ্যাপ্লিকেবল ফিনান্সিয়াল রিপোর্টিং ফ্রেমওয়ার্ক অনুযায়ী ফিনান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করা হয়েছে কিনা, এটা আমরা চেক করি। বোঝা গেল? এই যে দুটো জিনিস দেখো দাগিয়েছি, ইন অল মেটেরিয়াল রেসপেক্ট আর অ্যাপ্লিকেবল ফিনান্সিয়াল রিপোর্টিং ফ্রেমওয়ার্ক, এই দুটো অনুযায়ী কোনো কোম্পানি নিজের ফিনান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করেছে কিনা সেইটা আমরা চেক করি, ঠিক আছে? এবারে আমাদের প্রশ্ন আসছে, অ্যাপ্লিকেবল ফিনান্সিয়াল রিপোর্টিং ফ্রেমওয়ার্ক কি, কাকে বল? তাই জন্য দেখো বক্সের মধ্যে লিখে দিয়েছে যে অ্যাপ্লিকেবল ফিনান্সিয়াল রিপোর্টিং ফ্রেমওয়ার্ক মানে হলো একটা ফ্রেমওয়ার্ক যেটাতে কিনা বলা হয় যে একটা কোম্পানি নিজের ফিনান্সিয়াল স্টেটমেন্টস কীভাবে তৈরি করবে, কিভাবে প্রিপেয়ার করবে, কিভাবে প্রেজেন্ট করবে। দেখো লিখেছে অ্যাডপ্টেড ইন দ্য প্রিপারেশন অ্যান্ড প্রেজেন্টেশন অফ দ্য ফিনান্সিয়াল স্টেটমেন্টস দ্যাট ইজ অ্যাকসেপ্টেবল ইন ভিউ অফ দ্য নেচার অফ দ্য এন্টিটি অর দ্যাট ইজ রিকোয়ার্ড বাই ল আর রেগুলেশন, ঠিক আছে? মানে এটা একটা রুলস বা রেগুলেশন আমরা বলতে পারি। এই অ্যাপ্লিকেবল ফিনান্সিয়াল রিপোর্টিং ফ্রেমওয়ার্ক হলো একটা রুলস বা রেগুলেশন, যেখানে কিনা বলা হয় যে একটা কোম্পানি নিজের ফিনান্সিয়াল স্টেটমেন্ট কিভাবে তৈরি করবে, সেটা এই এই অ্যাপ্লিকেবল ফিনান্সিয়াল রিপোর্টিং ফ্রেমওয়ার্কে বলে দেওয়া থাকে। সেটা অনুযায়ী সব কোম্পানি নিজের ফিনান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করে। বোঝা গেল? এই রিপোর্টিং ফ্রেমওয়ার্কটা কোথায় ব্যক্ত হয়েছে, ঠিক আছে? কোথায়? কোম্পানিস অ্যাক্ট 2013, দেখো নিচের লাইনে দেখবে, এই বক্সের নিচেই দেখবে, কোম্পানিস অ্যাক্ট 2013 শিডিউল 3 অনুযায়ী, এই শিডিউল 3 থেকে এই ফিনান্সিয়াল রিপোর্টিং ফ্রেমওয়ার্ক সব কিছু প্রোভাইড করেছে, ঠিক আছে? এখান থেকে আমরা নিয়েছি ডেটা যে কিভাবে আমরা নিজেদের ফিনান্সিয়াল স্টেটমেন্ট বানাবো,
মানে সরি কোম্পানি কীভাবে নিজেদের ফিনান্সিয়াল স্টেটমেন্ট বানাবে এটা এখান থেকে নেয়, কোম্পানি এখান থেকে জেনে নেয়, এখান থেকে এই কোম্পানিজ অ্যাক্ট 2013 শিডিউল 3-তে যেই রকম রুলস আর রেগুলেশন বলা আছে সেই অনুযায়ী কোম্পানি নিজেদের ফিনান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করে। বোঝা গেল? আর আমরা অডিটার, আমরা সেটা চেক করি যে সত্যি রুলস রেগুলেশন অনুযায়ী ঠিকঠাকভাবে করা হয়েছে কি না, আর অল ম্যাটেরিয়াল রেসপেক্টসে সমস্ত কিছু দেখে শেখে, মানে যেই টপিকসগুলো রেলিভেন্ট টপিক, এমন কিছু না যেটা কোম্পানির ডেটা বা ফিনান্সিয়াল ডেটার সাথে রিলেটেডই নয় অথচ এর মধ্যে ইনক্লুড আছে কোনো পার্সোনাল ইনফরমেশন বা কিছু। নো, দ্যাটস নট রিলেটেড। আমরা রিলেটেড ডেটা নিয়ে কাজ করি, যেটা লেনদেন আছে, মানে যেটা কোম্পানির ডেটাকে এফেক্ট করতে পারে, কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্টকে যেটা এফেক্ট করতে পারে সেগুলো আমাদের কাজে লাগবে, বাকি কোনো আজে বাজে ইনফরমেশন আমাদের কাজে লাগবে না। বোঝা গেল? ওকে, ফাইন। নেক্সট এখানে বলে দিয়েছে, দেখো এবারে বলেছে স্কোপ অফ অডিটের মধ্যে কি কি কভার করে। স্কোপ অফ অডিটের মধ্যে 4টে জিনিস কভার হয়, 4টে পয়েন্ট আছে, ঠিক আছে, মানে 4টে পয়েন্ট আছে যে কীভাবে স্কোপ অফ অডিট হয় আর কি ওর মধ্যে কী কী ইনক্লুড থাকে। ফার্স্ট হচ্ছে কভারেজ অফ অল অ্যাসপেক্টস অফ এন্টিটি। কভারেজ অফ অল অ্যাসপেক্টস, সমস্ত রেলেভেন্ট ফিনান্সিয়াল স্টেটমেন্ট তৈরি হয়, সেখানে আমরা চেক করবো এবারে নিজেকে একটা অডিটর হিসেবে ভাবো, আর তুমি অডিট করতে গেছো, এবার তুমি কী কী চেক করবে, কোন কোন জিনিসগুলো তোমার স্কোপের মধ্যে, তুমি কী কী চেক করবে। তুমি চেক করবে যে এন্টিটির সমস্ত কিছু কভার হয়েছে কি না এই ডেটার মধ্যে। আমাকে যেই ডেটাটা ধরানো হয়েছে ফিনান্সিয়াল স্টেটমেন্টস, ওই ফিনান্সিয়াল স্টেটমেন্টসে এন্টিটির বা একটা কোনো কোম্পানির সমস্ত কভারেজ হয়েছে কি না, ফুল কভারেজ হয়েছে কি না, ঠিক আছে, সমস্ত রেলেভেন্ট টপিক কভার করা হয়েছে কি না। ওকে, ফাইন। সেকেন্ড পয়েন্ট কি, সেকেন্ড আমি চেক করব রিলায়েবিলিটি অ্যান্ড সাফিসিয়েন্সি, যেগুলো আমাদের সাফিসিয়েন্ট ইনফরমেশান দরকার আমাদের অডিট করার জন্য, যে সমস্ত সাফিসিয়েন্ট ইনফরমেশান দরকার সেই সমস্ত সাফিসিয়েন্ট ইনফরমেশান আছে কি না, আর সেইগুলো সব রিলায়েবল কি না, কোনো আজে বাজে তথ্য ঢোকানো নেই তো যেটা আমার কাজেই লাগবে না, আর ফিনান্সিয়াল স্টেটমেন্টে যেটা ঢোকানোর কথাই না এমন কোনো তথ্য ফিনান্সিয়াল স্টেটমেন্টে অ্যাড করা নেই তো সেটা চেক করব। আর যেগুলো দরকার, যেগুলো রেলিভেন্ট আর যেগুলো খুব ইম্পর্টেন্ট ফিনান্সিয়াল স্টেটমেন্টে আর কি ডিসক্লোজ করা খুব ইম্পর্টেন্ট, সেগুলো সমস্ত কিছু, সেই সমস্ত সাফিসিয়েন্ট ইনফরমেশান ফিনান্সিয়াল স্টেটমেন্টসে দেওয়া আছে কি না সেটা চেক করব। তাহলে দুটো জিনিস পড়লাম, ফার্স্ট হচ্ছে সমস্ত কিছু ফুল কভারেজ হয়েছে কি না চেক করব, সেকেন্ড চেক করব যে যেই সমস্ত ইনফরমেশান দেওয়া আছে সেগুলো রিলায়েবল কিনা, রেলেভেন্ট কিনা, আর হচ্ছে সাফিসিয়েন্ট কিনা, ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা, থার্ড পয়েন্ট হচ্ছে প্রপার ডিসক্লোজার অফ ফিনান্সিয়াল স্টেটমেন্টস। প্রপার ডিসক্লোজার প্রপার ডিসক্লোজার অফ ফিনান্সিয়াল ইনফরমেশন, এই যে এই পয়েন্টটাতে আমরা চেক করব যে ম্যানেজমেন্ট, দেখো ফার্স্ট অফ অল বলে দিয়েছে যে ম্যানেজমেন্ট প্রিপেয়ার করে আর প্রেজেন্ট করে, ম্যানেজমেন্টই ফিনান্সিয়াল প্রেজেন্টেশন মানে ফিনান্সিয়াল স্টেটমেন্টস প্রিপেয়ার করে আর প্রেজেন্ট করে। এই প্রিপারেশন আর প্রেজেন্টেশনের কাজটা তাহলে কার? ম্যানেজমেন্টের, অডিটরের নয় কিন্তু। ফিনান্সিয়াল স্টেটমেন্ট, কোনো কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্ট মানে ব্যালেন্স শিট, ক্যাশ ফ্লো, ইনকাম স্টেটমেন্ট, এগুলো প্রিপেয়ার করার দায়িত্ব কার? ম্যানেজমেন্টের। সেই এগুলো প্রিপেয়ার করে, এগুলো প্রেজেন্ট করে। এবার ওই প্রেজেন্টেশনটা কে চেক করে? অডিটর চেক করে। ওকে, বোঝা গেল? তো এবারে কথা হচ্ছে প্রপার ডিসক্লোজ হয়েছে কিনা, ফিনান্সিয়াল ইনফরমেশানগুলো প্রপারলি ডিসক্লোজ হয়েছে কিনা সেটা আমরা চেক করব। কিভাবে? যে কোম্পানি কি মেথড ইউজ করছে, ডেপ্রিসিয়েশন করার সময় কোন মেথড ইউজ করছে, ইনভেন্টরির সময় কোন মেথড ইউজ করছে, এবং যেই মেথডটা ইউজ করছে সেই মেথডটা বছরের পর বছর ইউজ করছে নাকি বছর
পরপর এক এক বছর এক এক রকম মেথড ইউজ করছে, এমন তো হয় না। তো কনসিস্টেন্টলি সেই মেথডটাই ফলো করছে কিনা, যদি রিটার্ন ডাউন ভ্যালু মেথড ফলো করে থাকে তাহলে সেটাই করছে কিনা, যদি ফিপো মেথড ফলো করে থাকে, ইনভেন্টারিতে যদি ফিপো মেথড ফলো করে থাকে, তাহলে সেই মেথডটাই বছরের পর বছর ফলো করছে কিনা সেটা চেক করব আমরা। ওকে, কনসিস্টেন্সি, ঠিক আছে, কনসিস্টেন্ট অ্যাপ্লিকেশন চেক করব। দেখো দাগানো আছে, প্রপার মেথড সিলেক্ট করা আর কনসিস্টেন্ট অ্যাপ্লিকেশন চেক করব। ওকে, আরও বলেছে কি এগুলোতে চেক করব ঠিকঠাক পলিসি চুজ করা হয়েছে কিনা, আর সেই পলিসিগুলো অ্যাপ্লাই করা হচ্ছে কিনা। পলিসি মানে অ্যাকাউন্টিং পলিসির কথা বলছি, ঠিক আছে। ম্যানেজমেন্ট ঠিকঠাক অ্যাকাউন্টিং পলিসি চুজ করেছে কিনা, সেগুলো প্রপারলি অ্যাপ্লাই করছে কিনা, সেগুলো কনসিস্টেন্সলি অ্যাপ্লাই করছে কিনা, পিরিয়ড টু পিরিয়ডে অ্যাপ্লাই করছে কিনা, সেগুলো চেক করব। আরও একটা কথা এখানে বলে দেওয়া হয়েছে যে মনে রাখতে হবে ফিনান্সিয়াল স্টেটমেন্টস বা ফিনান্সিয়াল ইনফরমেশন সবসময় হিস্টোরিক্যাল বেসিস হয়। মানে হিস্টোরিক্যাল ফিনান্সিয়াল ইনফরমেশান মানে দেখো আগে যা হয়ে গেছে, একটা ঘটনা ঘটেছে, একটা লেনদেন ঘটেছে, একটা জিনিস কেনা বেচা হয়েছে, তবেই তো সেটা আমার কোম্পানির ব্যালেন্স শিটে বা ইনকাম স্টেটমেন্টে এসেছে বা ক্যাশ ফ্লোতে এসেছে। আমার ফিনান্সিয়াল স্টেটমেন্টে কোন ঘটনাগুলো থাকে যেগুলো অলরেডি ঘটে গেছে, ফিউচারে ঘটবে এরকম ঘটনা তো থাকে না। তাই জন্য বলা হয় যে হিস্টোরিক্যাল ফিনান্সিয়াল ইনফরমেশন বেসিস, মানে হিস্টোরিক্যাল, ঠিক আছে, পাস্টের ডেটা ওপর ভিত্তি করে ফিনান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করা হয়। আর আমরাও সেইভাবেই সেটাকে ফলো করি যে পাস্টের সমস্ত ডেটা ঠিকঠাকভাবে ডিসক্লোজ করা হয়েছে কিনা। ফিনান্সিয়াল স্টেটমেন্টস চেক করি তো আমরা কি করি, আমরা ফিনান্সিয়াল স্টেটমেন্ট চেক করি। তো এই ফিনান্সিয়াল স্টেটমেন্টসে আমরা চেক করব যে পাস্টের সমস্ত ডেটা ঠিকঠাকভাবে ডিসক্লোজ করা হয়েছে কিনা। ডান, ওকে। তো এইটাই ছিল। 4টে পয়েন্ট কেন বললাম, এখানে 3টে পয়েন্ট, আর ভেতরের আমি জাস্ট ওই হিস্টোরিক্যাল ফিনান্সিয়াল ইনফরমেশনের উপর বেস করে ওই জিনিসটা জাস্ট অ্যাড করে মন থেকে বলছিলাম। আচ্ছা, তো এই ছিল হচ্ছে স্কোপ অফ অডিট, ঠিক আছে, এটাই আমাদের স্কোপ অফ অডিটের মধ্যে পড়বে, ঠিক আছে। এবারে নেক্সট, এবার বলছে স্কোপ অফ অডিট হোয়াট ইট ডাজ নট ইনক্লুড, কোনগুলো অডিটের স্কোপের মধ্যে পড়ে না। সাপোজ আমি অ্যাজ আ অডিটার আমি অডিট করতে গেলাম, এবার অডিট করতে গেলাম তো কোম্পানির ওনার আমাকে বলছে আচ্ছা আপনি যখন অডিট করতেই এসেছেন আমার এই বিল্ডিংটা কতদিন লাইফ মানে কতদিন চলবে একটু বলবেন, যে না হলে আমাদের স্ট্রাকচারটা ঠিক করতে হবে কি না, বিল্ডিংয়ের স্ট্রাকচারটা হঠাৎ করে ভেঙে পড়বে না তো, বা অনেক দিন তো হলো, একটু বলে দেবেন, ঠিক আছে। যাতেই এটা কি হলো, দেন আমি ওনাকে বোঝালাম দেখুন এটা আমাদের স্কিলসের মধ্যে পড়ে না, আমাদের কিন্তু এটা একটা ইঞ্জিনিয়ারের কাজ, একটা কোয়ালিফাইড ইঞ্জিনিয়ারের কাজ, এটা আমাদের কাজ নয়, ঠিক আছে। একটা বিল্ডিং কতটা কি লাইফ, কতটা স্ট্রাকচার কীরকম, সিভিল স্ট্রাকচার কীরকম, সেটা আমরা ডিটারমাইন করতে পারি না, কেননা এটা আমাদের অডিটের মধ্যেই পড়ে না। আমরা অডিট করতে এসেছি, ঠিক আছে, আমরা অডিট করতে এসেছি, অডিট করব চলে যাব। সো আপনার বিল্ডিং কতটা কি চলবে, কবে ভেঙে পড়বে, বা লাইফ লং কতটা স্ট্রাকচার কেমন, কোথায় কি ঠিক করতে হবে, নো, এটা আমাদের স্কোপের মধ্যে পড়ে না, স্কোপের মধ্যে পড়ে না। স্কোপ, ইটস আউট অফ আওয়ার স্কোপ, ঠিক আছে। আমাদের রেঞ্জ কতটা, যে আমরা শুধু অডিট করব, অডিট মিনস আমরা শুধু ফিনান্সিয়াল স্টেটমেন্ট অডিট করব, চেক করব, নিজের ওপিনিয়ন দেব, এগুলোই, রাইট, ওকে। তিনি বুঝে গেলেন, আচ্ছা ভালো কথা। এবার তুমি আবার একটা জায়গায় অডিট করতে গেলে, তুমি এক জায়গায় অডিট করতে গেছো, এবার সেখানে তোমাকে যে ডকুমেন্টসগুলো দিয়েছে তুমি জানো না, তুমি চেক করছো পুরো একদম আসল ডকুমেন্টের মতো দেখাচ্ছে, কিন্তু ক্লায়েন্ট আসলে তোমাকে নকল ডকুমেন্ট দিয়েছে, ঠিক আছে, সে কোনো কিছু হাইড করার চেষ্টা করছে যার ফলে সে নকল ডকুমেন্ট দিয়ে দিয়েছে। তুমি এটা বুঝতেও পারছো না, কারণ তুমি বুঝবে কী করে, তুমি তো অডিট করতে এসেছো, ডকুমেন্টটা আসল নাকি নকল সেটা তো তোমার বোঝার কথাও নয় না, তাই না। অথেন্টিকেশন, ডকুমেন্টটা অথেন্টিক কিনা সেটা তুমি কি করে বুঝবে, সেটা তো তোমার ফিল্ডের কাজই না, তুমি তো একজন অডিটর, তো তুমি অডিট করবে চলে যাবে, তাই তো। তাহলে এটাও তোমার আউট অফ স্কোপ,
তুমি তাকে মানে যদি বাই চান্স কখনো এরকম হয় দেন ধরা পড়ে যে এটা ফেক ডকুমেন্টস ছিল, তাহলে তোমার কিছু করার নেই। তুমি নিজে অডিট করেছো, দেন নিজের ওপিনিয়ন দিয়েছো। তুমি তো অথেন্টিক ফিল্ডে এক্সপার্ট নও, তাহলে তুমি কি করে বলবে সেটা আসল না নকল? ওকে ফাইন, বুঝলাম যে তুমি একজন এক্সপার্ট নও, অথেন্টিকেশনে তুমি এক্সপার্ট নও, তুমি একজন জাস্ট অডিটার, অডিট করতে এসেছো, অডিট করে চলে যাবে। অথেন্টিকেশন, অথেন্টিকেশন অফ ডকুমেন্ট এটা তোমার স্কোপের বাইরে। বোঝা গেল? ভালো করে শুনছো তো? এই যে এবার আমি এই যে সেকেন্ড পয়েন্টটা বললাম যে এক্সপার্ট ইন অথেন্টিকেশন, অডিটার ইজ নট অ্যান এক্সপার্ট ইন অথেন্টিকেশন অফ ডকুমেন্ট, ঠিক আছে? তো এটার বাইরে, স্কোপের বাইরে। আর অডিটার ইজ নট এক্সপার্ট ইন পারফর্ম ডিউটিস উইচ ফল আউটসাইড, ওই যে ওপরেরটা যেটা ফিজিক্যাল কন্ডিশনটা কেমন, ঠিক আছে, কোনো বিল্ডিংয়ের, সেটা ডিটারমাইন্ড, ক্যান নট বি ডিটারমাইন্ড বাই হিম, ঠিক আছে? সেটা তোমার দ্বারা ডিটারমাইন্ড করা সম্ভব নয়, কারণ এটা তোমার ডিউটির মধ্যে পড়ছে না। বোঝা গেল? আচ্ছা, তারপরে বলেছে যে ইনভেস্টিগেট, ধরো তুমি অডিট করতে গেছো, এবার অডিট করতে করতে না তুমি কোম্পানির একটা জালিয়াতি ধরে ফেললে। দেখো, অডিট করতে করতে জালিয়াতি ধরে ফেলেছো, তুমি কিন্তু জালিয়াতি ধরতে যাওনি, কোম্পানিটা ফ্রড নাকি তুমি সেটা ধরতে তো যাওনি, তুমি তো অডিট করতে গেছো, অডিট করতে গিয়ে ধরা পড়ে গেছে, এটা কিন্তু তোমার দায়িত্বের মধ্যে না। হ্যাঁ, তারপরে কারোয়াই হবে, তারপরে যা হওয়ার হবে, ঠিক আছে, কোম্পানি শাটডাউন হবে, কোম্পানি যাই হয়ে যাক, চলে যাক, কিন্তু তুমি তুমি অডিট করতে গেছো বলে তোমার কাছে ফ্রডটা ধরা পড়েছে, সেটা আলাদা কথা, কিন্তু তুমি কিন্তু ফ্রড খুঁজতে চাওনি। ইনভেস্টিগেশনটা কিন্তু তোমার কাজ নয়, ইনভেস্টিগেশনটা তুমি একজন অফিসিয়াল ইনভেস্টিগেটর, ইনভেস্টিগেশনের হকদারি নও, তুমি শুধু অডিট করতে গেছো, ইনভেস্টিগেট করতে যাওইনি, কিন্তু অডিট করতে গিয়ে যদি ধরা পড়ে যায় সেটা আলাদা কথা, ঠিক আছে? বাট মনে রাখবে যে তুমি ইনভেস্টিগেট করতে যাওনি, তুমি ভুল কোথায় কোথায়, ফ্রড কোথায়, এরর খুঁজতে যাওনি, তুমি শুধু ফিনান্সিয়াল ডকুমেন্ট চেক করবে, ফিনান্সিয়াল স্টেটমেন্ট চেক করবে, সেটা প্রপারলি করা আছে কিনা, কারেক্ট কিনা, সেটা নিজের ওপিনিয়ন দেবে, দ্যাটস ইট, তোমার কাজ এতটুকুই, ঠিক আছে? বাকিটা তোমার স্কোপের বাইরে, ইনভেস্টিগেশন তোমার স্কোপের বাইরে, তোমার স্কোপের মধ্যে ইনক্লুড হয় না। বোঝা গেল? থার্ড পয়েন্টে বলছে অডিট ইজ ডিস্টিংক্ট ফ্রম ইনভেস্টিগেশন, যেটা আমি বললাম যে ইনভেস্টিগেশন আর অডিট হচ্ছে আলাদা, একদমই আলাদা। অডিট হচ্ছে যে তুমি কোনো কিছু চেক করছো, দেন নিজের ওপিনিয়ন দিচ্ছ, আর ইনভেস্টিগেশন হচ্ছে যে এখানে কোনো ফ্রডের সম্ভাবনা আছে বলে কেউ ইনভেস্টিগেট করতে গেছে, মানে আগেই বুঝেছে যে এখানে বোধহয় ফ্রড থাকতে পারে, তখন সে ইনভেস্টিগেট করতে গেছে, সেটা আলাদা। কিন্তু অডিট মানে কি, তুমি চেক করতে গেছো, অ্যাকাউন্টস চেক করতে গেছো, দ্যাটস ইট। আচ্ছা, এখানে আবার বলেছে যে দ্য অবজেক্টিভ অফ অডিট কী কী পড়ে, আমরা আগেও পড়েছি, দেখো যে ওয়েদার দ্য, আমরা কী কী চেক করবো, ওয়েদার দ্য ফিনান্সিয়াল স্টেটমেন্ট আর হোল্ড ফর ফ্রি ফ্রম মেটেরিয়াল স্টেটমেন্ট, আর ওয়েদার ডিউটি ফ্রড আর এরর, ঠিক আছে, এটা চেক করব। দেন অডিটারকে মানে আমাদেরকে এই ইনফরমেশানগুলো এনেবল করবে, দেখো দেয়ার বাই এনেবলিং, আমাদের এনেবল করবে নিজের অপিনিয়ন এক্সপ্রেস করতে। আমি এগুলো চেক করব, মানে আমি চেক করব ফিনান্সিয়াল স্টেটমেন্টস ফ্রি ফ্রম ম্যাটেরিয়াল মিসস্টেটমেন্ট আছে কি না, মানে এটা আমি আগেও বুঝিয়েছি, ফার্স্ট লেকচার যারা দেখেছো তাদের কাছে ক্লিয়ার নিশ্চয়ই। আচ্ছা, আর এর মধ্যে কোনো ফ্রড বা এরার আছে কি না, ফ্রড বা এরার বলতে এখানে কীরকম, ফ্রড বা এরার মানে এখানে দেখো আমি কিন্তু ইনভেস্টিগেট করতে যাইনি, কিন্তু আমি তো চেক করব যে এইগুলো ঠিকঠাক, যেই ট্রানজাকশানটা বুকসে লেখা আছে সেটা আদৌ সত্যি সত্যি ঘটেছে কি না, সেটার এভিডেন্স আমি চাইতে পারি। ক্লায়েন্ট যদি না দেয় বা ক্লায়েন্ট যদি ভুল এভিডেন্স, মিথ্যে ভুয়ো এভিডেন্স আমাকে দেয়, আমি বুঝতে না পারি, সেটা আলাদা কথা, কিন্তু আমার দায়িত্ব যে আমি এভিডেন্স চাইবো, এভিডেন্সের সাথে মেলাবো, তারপরে ফ্রড বা এরার ধরা পড়লে সেগুলোকে কারেক্ট করাবো। বোঝা গেল? দেন নিজের ওপিনিয়ন এক্সপ্রেস করবো যে এখানে এরম ছিল তাই এটা কারেক্ট, আর এটা এরম ছিল তাই এটা কারেক্ট নয়, ইটস নট ট্রু অ্যান্ড ফেয়ার, অর ইটস ট্রু অ্যান্ড ফেয়ার। এবার ট্রু অ্যান্ড ফেয়ার কেন বলি, এটাও তো আমি বলেছি হয়তো ফার্স্ট ক্লাসে, না বললেও দেখো আগে আগে সামনে সামনে জেনে যাবে, ঠিক আছে, আস্তে আস্তে জেনে যাবে, চলো, কারণ আমরা কমপ্লিট
যেহেতু কমপ্লিট অ্যাসুরেন্স দিই না আমরা, রিজনেবল অ্যাসুরেন্স দিই যেহেতু, তাই জন্য আমরা ট্রু অ্যান্ড ফেয়ার বলি, তাই তো? ওকে, চলো, এই ছিল হোয়াট ইট ডাজ নট ইনক্লুড ইন স্কোপের মধ্যে, মানে স্কোপের মধ্যে কী কী ইনক্লুড করা হয় না, অডিটরের স্কোপের মধ্যে কী কী পড়ে আর কী কী পড়ে না। দেখো যেগুলো আমি দাগিয়েছি সেগুলো তোমরাও দাগাবে, কারণ এমসিকিউতে সুবিধা হবে, ঠিক আছে? এখান থেকে করতে পারে। আচ্ছা, নেক্সট পয়েন্টে এবার চলে যাব। অডিটের কিছু ইনহারেন্ট লিমিটেশন আছে। এবারে ইনহারেন্ট মানে কি? ইনহারেন্ট মানে হলো ন্যাচারাল লিমিটেশন, যেই লিমিটেশনগুলো বাদ দেওয়া যায় না, মানে যাই করে নিক না কেন ওই অসুবিধাগুলো কমানো যাবে না, ওগুলো স্বাভাবিক আর ওটা স্বাভাবিকভাবেই হবে, ওই অসুবিধাগুলো ফেস করতে হবে আর ফেস করেও অডিট করতে হবে। তো সেই ইনহারেন্ট লিমিটেশন বা ন্যাচারাল লিমিটেশনগুলো কী কী? দেখো, ইনহারেন্ট শব্দটা খুব ভালোভাবে মনে রাখবে, ওকে? যে ইনহারেন্ট মানে হলো লিমিটেশন, পরেও এটা অনেক কাজে লাগবে, ঠিক আছে? ইনহারেন্ট মানে হলো ন্যাচারাল, ওকে, বুঝলাম। ঠিক আছে, এবারে অডিটের কী কী অসুবিধা আছে বলেই ফেলো। আচ্ছা বলছি, 4টে অসুবিধা আছে, 4টে না 5টা অসুবিধা আছে। ফার্স্ট হচ্ছে নেচার অফ ফিনান্সিয়াল রিপোর্টিং। দেখো, আমরা আগেও পড়েছি যে একটা কোম্পানির ফিনান্সিয়াল রিপোর্ট কে বানায়, ফিনান্সিয়াল স্টেটমেন্ট কে বানায়, প্রিপারেশন কে করে, ফিনান্সিয়াল স্টেটমেন্টের প্রেজেন্টেশন কে করে, কারা করে? ম্যানেজমেন্ট করে, কোম্পানির ম্যানেজমেন্ট করে। সুতরাং কোম্পানির ম্যানেজমেন্ট যেভাবে আমাকে ফিনান্সিয়াল স্টেটমেন্ট বানিয়ে দেবে, যেইভাবে আমার সামনে প্রেজেন্ট করবে, আমি তো সেই প্রেজেন্টেশনটার ওপরেই রিপোর্ট দেব, সে যেটা আমাকে দেবে সেটার ওপরেই তো আমি নিজের ওপিনিয়ন দেব। সুতরাং সেক্ষেত্রে কি হবে, যদি ম্যানেজমেন্ট আমাকে যেই ফিনান্সিয়াল স্টেটমেন্টটা দিয়েছে সেটা যদি বানিয়েছেই ভুল, হয়তো জেনে বুঝে নয়তো না জেনে, যাই হোক না কেন, যদি ম্যানেজমেন্টই ভুল বানায় তাহলে আমি সেটার ওপরেই তো ওপিনিয়ন দেবো, তাহলে আর আমার দোষ কোথায়? সুতরাং অডিটেও সেখানে ভুল হবে, এটা স্বাভাবিক। আর এমনও হতে পারে যে ম্যানেজমেন্ট জেনে বুঝে ভুল ইনফরমেশন প্রোভাইড করেছে মিসলিড করার জন্য, বা রং বা ফ্রড, এরর, হয়তো এরর, আদারওয়াইজ ফ্রডও হতে পারে, ইচ্ছে করে সমস্ত কিছু বিচার বিবেচনা করে একদম সাজিশ করে একেবারে করা হয়েছে, প্ল্যানিং করে, ঠিক আছে, প্ল্যানিং করে সেরমভাবে ভুয়ো কাজকর্ম করা হয়েছে, আর সেইভাবেই আমাকে ফিনান্সিয়াল স্টেটমেন্ট প্রেজেন্ট করা হয়েছে। তো আমাকে যেটা প্রেজেন্ট করেছে, আমার সামনে যেই কাগজটা রেখেছে, আমি তো ওটার উপরেই ওপিনিয়ন দেব। সেই কাগজটার মধ্যে যদি আগে থেকেই ভুল থাকে তাহলে আর আমার দোষ কোথায়? তো এটা আমার একটা লিমিটেশন, আমি এর বাইরে যেতে পারবো না, রাইট? দেখো, আমি সেই মতো পেজটাকে দাগিয়ে দিলাম, যে দেখো এখানে লেখা আছে ফার্স্ট লাইনে যে প্রিপারেশন অফ ফিনান্সিয়াল স্টেটমেন্টস ইনভলভস মেকিং মেনি জাজমেন্টস বাই ম্যানেজমেন্ট। তো ম্যানেজমেন্ট প্রিপেয়ার করছে, প্রিপারেশন করছে কে? ম্যানেজমেন্ট, ফিনান্সিয়াল স্টেটমেন্টের। সো দ্যাটস ওয়াই অডিটর মে নট বি এবল টু অবটেন অ্যাবসোলিউট অ্যাসুরেন্স, মানে সম্পূর্ণ একদম কমপ্লিট গ্যারেন্টি। অ্যাবসোলিউট অ্যাসুরেন্স মানে হলো কমপ্লিট গ্যারেন্টি দিচ্ছি, তো অডিটর কমপ্লিট গ্যারেন্টি দিতে পারে না, ঠিক আছে? কেন? এই কারণেই, কারণ আমাকে ডকুমেন্টই ভুল পেশ করা হয়েছে, আমি আর সেটার ওপর গ্যারেন্টি কীভাবে দেবো? হতে পারে ডিউ টু দেয়ার ওন লিমিটেশন, দেখো সেকেন্ড প্যারাতে দাগিয়েছি, ডিউ টু দেয়ার ওন লিমিটেশন হতে পারে, কিংবা হতে পারে হোয়াট হ্যাপেন্স ইফ কনসার্নড অ্যাকাউন্টেন্ট অ্যান্ড অথরাইজ পারসনস কলিউড, ঠিক আছে, নিজেদের মধ্যে সাজিশ করে, নিজেদের মধ্যে প্ল্যানিং করে, একদম গোপন চুক্তি করেছে, সেটাও হতে পারে। তো সাচ আ প্রবাবল কলিউশন ইজ ওয়ান অফ লিমিটেশন অফ ইনহারেন্ট কন্ট্রোল ইটসেলফ, ওকে? সো এটা একটা লিমিটেশনের মধ্যে পড়ছে, ইনহারেন্ট লিমিটেশনের মধ্যে প্রথম কি, যে ফিনান্সিয়াল রিপোর্টই ভুল থাকতে পারে, বোঝা গেল? এবারে সেকেন্ড পয়েন্টে যাচ্ছি। সেকেন্ড পয়েন্টে বলছে নেচার অফ অডিট প্রসিডিওর্স। এই নেচার অফ অডিট প্রসিডিওর্স, ভালো করে পয়েন্টটাকে বোঝো, প্রসিডিওর্স, অডিটের যে প্রসিডিওর্স, এই প্রসিডিওর্সের মধ্যেই অসুবিধা আছে, দুটো অসুবিধা। কি? ফার্স্ট হচ্ছে প্র্যাকটিক্যাল লিমিটেশন, সেকেন্ড হচ্ছে লিগ্যাল লিমিটেশন। প্র্যাকটিক্যাল লিমিটেশন কি হতে পারে? সাপোজ
হাজারটা ডেটা আছে, মানে হাজার কেন, লাখ দুয়েক ট্রানজাকশন থাকতে পারে, আমি কি সব ট্রানজাকশন চেক করতে পারবো? পসিবল না। তাই জন্য আমরা অডিটররা কি করি, আমরা স্যাম্পলিং করি, কয়েকটা বেছে নিই, সেটাই চেক করে তার উপর নিজের ওপিনিয়ন দিই, যার জন্য আমরা অ্যাবসলিউট অ্যাসুরেন্স দিতে পারি না, আমরা কমপ্লিট গ্যারেন্টি যার জন্য দিতে পারি না, কারণ আমরা তো সব চেক করতে পারি না, উই আর নট এবল টু ডু দ্যাট, রাইট? আমরা যদি সব চেক করি তাহলে তো এক কোম্পানির অডিট করতেই বছর চলে যাবে, আমরা তাহলে খাবো কি, তাই না? তো আমরা স্যাম্পলিং করি। তো স্যাম্পলিংয়ের ক্ষেত্রে যেহেতু আমরা সব চেক করতে পারি না, ফুল চেক করতে পারি না, তাই এটা আমাদের একটা প্র্যাকটিক্যাল লিমিটেশন। আর সেকেন্ড হচ্ছে লিগ্যাল লিমিটেশন। লিগ্যাল লিমিটেশনের ক্ষেত্রে কি হচ্ছে, যে আমাকে আমি যেই ডকুমেন্টগুলো প্রোভাইড করতে বলছি, অডিট এভিডেন্স প্রোভাইড করতে বলছি, যে এই ডকুমেন্টগুলো আমার সামনে এনে রাখো, আমার লাগবে অডিট করতে, ম্যানেজমেন্ট সব ডকুমেন্ট কমপ্লিট ইনফরমেশান দিচ্ছে না, হাফ দিচ্ছে, আমি কি তার উপর কেস করতে পারবো? তার উপর কোনো মানে জোর জুলুম করতে পারবো না? সব ডকুমেন্ট দিতে হবে, নাহলে করতে পারবো না, এরকম কিছু করতে পারবো না। যদি আমাদের থেকে কিছু হাইড করে রাখে, কোনো ডকুমেন্ট হাইড করে রাখে, বা কোনো ভুয়ো ডকুমেন্ট দিয়ে থাকে, কোনো আমাদেরকে মিসলিড করার জন্য কোনো আনঅথেন্টিক, ঠিক আছে, আসল না, নকল ডকুমেন্ট, যদি কোনো নকল ডকুমেন্ট প্রোভাইড করে থাকে, তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে, আমরা কি তাদের ওপর কিছু বলতে পারবো? আমরা না, তো আমরা বুঝতে পারবো, কারণ আমরা তো ওই বিষয়ে এক্সপার্ট নই, আমরা অডিটর, আমরা অডিট করি। তো সেক্ষেত্রে এটা আমাদের একটা লিগ্যাল লিমিটেশন, যে আমরা ইনভেস্টিগেট করতে পারবো না, আমরা অথেন্টিক কিনা আনঅথেন্টিক সেটা যাচাই করতে পারবো না, আমরা শুধু রিপোর্ট দিতে পারবো, যেই ডকুমেন্টটা সামনে পেশ করা হবে আমাদের সামনে, সেটার ওপর আমরা শুধু রিপোর্ট দিতে পারবো। আমরা মেরে ধরে বা মানে কি বলবো, যেভাবে পুলিশরা জেরা করে সমস্ত কিছু বার করে, সেটা আমরা করতে পারবো না, বিকজ উই আর নট ইনভেস্টিগেটর, উই আর অডিটর, রাইট? ওকে, সেকেন্ড পয়েন্টও বোঝা গেল। তাহলে সেকেন্ড পয়েন্ট হচ্ছে তোমার নেচার অফ অডিট প্রসিডিওর্স, ঠিক আছে? কি বললাম, ফার্স্ট পয়েন্ট আমাদের কি হলো, নেচার অফ ফিনান্সিয়াল রিপোর্টিং, সেকেন্ড পয়েন্ট হলো নেচার অফ অডিট প্রসিডিওর্স। তো দেখো আমি সেই হিসেবে সেকেন্ড পয়েন্টটাও দাগিয়ে দিলাম। টেস্টিং স্যাম্পলস নিচের পেজে চলে যাবে, 1.15 পেজে দেখো টেস্টিং স্যাম্পলস, এই ওয়ার্ডটা দাগাবে, প্র্যাকটিক্যাল লিমিটেশন দাগাবে, লিগাল লিমিটেশন দেখো নেক্সট প্যারাতে, আর আনঅথেন্টিক ডকুমেন্টস দাগাবে, আর অডিট প্রসিডিওর্স মে নট be able to detect probable wrongdoings in such transactions, ঠিক আছে, যদি অনেক ট্রানজ্যাকশন থাকে সেক্ষেত্রে। তো এই কয়েকটা পয়েন্ট দাগিয়ে রাখলে তোমার মনে পড়ে যাবে যে এখানের ফান্ডাটা কী, এখানে গল্পটা কী আছে, ঠিক আছে? তো 1.5 দিন তো সময় থাকে, ওই 1.5 দিনে পরীক্ষার আগের দিন প্রিপারেশন করতে সুবিধা হবে তার জন্য। তো এই কয়েকটা পয়েন্ট দাগিয়ে রাখবে, আর সেইভাবে রিডিং পড়ো, ভালো করে রিডিং পড়বে, মনে মানে বুঝবে, ভালো করে বুঝে রিডিং পড়বে, যত বেশি তুমি স্টাডি ম্যাটেরিয়ালটাকে পড়বে তত তোমার এক্সাম ভালো হবে। ওকে, এবারে আমরা কি পড়ছি, আমরা পড়ছি ইনহেরেন্ট লিমিটেশন। এবার ওই ইনহেরেন্ট লিমিটেশনের মধ্যে ফার্স্ট পয়েন্ট আমরা পড়লাম নেচার অফ ফিনান্সিয়াল রিপোর্টিং, যে রিপোর্টই যদি ভুল দেয় তাহলে আমাদের কিছু করার নেই। সেকেন্ড পয়েন্ট আমরা বললাম নেচার অফ অডিট প্রসিডিওর, যে অডিট প্রসিডিওর করার সময় আমাকে যদি ডকুমেন্ট পেস্ট করা না হয়, কিংবা যদি অনেক ডকুমেন্ট থাকে, তো আমি তো স্যাম্পল টেস্টিং করব, সেক্ষেত্রে প্রবলেম হতে পারে, ঠিক আছে? ওইগুলো আমাদের লিমিটেশন। আচ্ছা, থার্ড পয়েন্ট, এইগুলো হচ্ছে আমাদের অসুবিধা। থার্ড পয়েন্ট হচ্ছে নট ইন নেচার অফ ইনভেস্টিগেশন, যেটা আমরা বললাম, আগেও ডিসকাস করেছি, যে অডিটরের নেচার ইনভেস্টিগেট করা না, অডিটর আর নট, আর অডিট হচ্ছে কোনো অফিসিয়াল ইনভেস্টিগেশন না, অডিট তো হচ্ছে অডিট করা, কোনো কিছু মানে রিপোর্ট করা, নিজের ওপিনিয়ন দেয় অডিটর, রাইট? তো অডিটর একদম অ্যাবসলিউট অ্যাসুরেন্স দিতে পারে না, ক্যান নট অবটেন অ্যাবসলিউট অ্যাসুরেন্স, ঠিক আছে? আচ্ছা, তো থার্ড পয়েন্ট বুঝে গেলে, কারণ ওটা আগেও পড়েছি ভালো মতো। আচ্ছা, ফোর্থ পয়েন্ট বলেছে টাইমলিনেস ফিনান্সিয়াল রিপোর্টিং অ্যান্ড ডিক্রিজ ইন রেলেভেন্স অফ ইনফরমেশন ওভার টাইম, যে অডিটর কী করে, আগের ডেটার ওপর ডিপেন্ড করে, বা হ্যাঁ আগের ডেটার সাথে মিলিয়ে বা কোনোভাবে মানে ওইভাবেই আর কি অডিট করে, ঠিক আছে? প্রিভিয়াস ডেটার ওপর রিলাই করে, শব্দটা শিখতে হবে, হ্যাঁ? তো এবারে অডিটর তো সব কিছু ভেরিফাই করতে পারবে না, সম্ভব না সমস্ত ইনফরমেশন ভেরিফাই করা, আর এবারে
দ্বিতীয় কথা হচ্ছে আমরা যে আগের বছরের ডেটার সাথে এই বছরের ডেটা ভেরিফাই করে করে অডিট করব, কিন্তু যদি অনেক আগের বছরের নিই, মানে যদি অনেক বেশি টাইম পেরিয়ে যায় আর সেই রকম হিসাবে নিই ডেটা, তাহলে তার সাথে তো রেলিভেন্ট নাও হতে পারে, ডেটা রেলিভেন্ট নাও হতে পারে আগের বছরে যেই খরচটা, যেই জিনিসে যেই খরচটা আমার হয়েছিল, অডিটার ভেবেছিল, মানে অডিটার আশা করেছে এই বছরেও সেরকমই হওয়ার কথা, কিন্তু কোনো একটা কিছু ঘটে যাওয়ার ফলে সেই রকম কস্ট হয়নি, বরং আরও অনেক বেশি কস্ট হয়েছে। তো এবারে অডিটারকে জানতে হবে হঠাৎ করে আগের বছরের তুলনায় এবছরে এত বেশি কস্ট কেন হলো, তার পেছনে কি কারণ ছিল সেটা অডিটারকে বলতে হবে। তো সেই হিসাবে সে অডিট সাইন করবে। তো এটা একটা লিমিটেশন, যে অডিটারের পক্ষে একটা অসুবিধা হয়ে যায় যে ফিনান্সিয়াল রিপোর্টিংয়ের, মানে প্রিভিয়াস ফিনান্সিয়াল রিপোর্টিংয়ের ওপর রিলাই করা, বিশ্বাস করা যে আগেরটার সাথে এটা হচ্ছে না, যখন এই ক্লায়েন্ট যা বলছে সেটাই তো বিশ্বাস করতে হবে, তো সেটা বা খুঁটিয়ে দেখতে হবে। তো এটা একটু অসুবিধা হয়ে যায়, বোঝা গেল? ফিফথ হচ্ছে ফিউচার ইভেন্টস। ফিউচার ইভেন্টস মানে ওটাই যে ফিউচার ইভেন্টস বা কন্ডিশন পরে কি এফেক্ট করতে পারে আমার বিজনেসে, সেটা অডিটর মেবি আমাকে কোনো আন্দাজ বলতে পারে বা কোনো কিছু মানে অ্যানালাইসিস করে তিনি যা জানতে পারবে সেটা আমাকে বলতে পারে। অ্যাজ আ কোম্পানি, আমি নিজেকে এবার কোম্পানি বলছি, যে অডিটর আমাকে কোনো কিছু গাইডেন্স দিতে পারে যে তোমার কোম্পানিতে তোমার বিজনেসের এখানে এখানে এই উন্নতি করা দরকার, বা সাজেশন দিতে পারে, লাইক ঠিক আছে ফিউচার ইভেন্টস এইরকম হতে পারে বা কোম্পানি এরকম নাহলে শাটডাউন হয়ে যেতে পারে। কিন্তু অডিটারও কিন্তু গ্যারেন্টি দিতে পারবে না, কারণ কেউই গ্যারেন্টি দিতে পারে না যে ফিউচারে কি হতে পারে। তো সেক্ষেত্রে আমার বিজনেসে ফিউচারে কেমন কি এফেক্ট হবে সেটার কোনো গ্যারেন্টি অডিটর দিতে পারবে না, জাস্ট সাজেশন দিতে পারবে, বোঝা গেল? বাই দেয়ার এক্সপিরিয়েন্স। তো অডিটর অনেক এক্সপিরিয়েন্স আর যা বুঝেছে সেটার ওপর যা সাজেশন দেবে, আমরা অ্যাজ আ ক্লায়েন্ট সেটা গ্রহণ করলে করব, না করলে না করব, সেটা ক্লায়েন্টের ব্যাপার, বাট গ্যারেন্টি অডিটর দিতে পারে না, বোঝা গেল? চলো নেক্সট টপিক এবার আমরা পড়ব। এঙ্গেজমেন্ট কি? ঠিক আছে, হোয়াট ইজ অ্যান এঙ্গেজমেন্ট? আমরা এখন কি পড়ছি? আমরা অডিট পড়ছি, রাইট? এবার এই অডিটের মধ্যে আমরা পড়ব যে এঙ্গেজমেন্ট কি। অডিটের মধ্যে এঙ্গেজমেন্ট জিনিসটা কি? সাপোজ তুমি সিএ হয়ে গেছো, ঠিক আছে, তুমি সিএ ... যেমন আমি সিএ হয়ে গেছি, ঠিক আছে, সিএ স্নেহা দে, ওকে। সো আমার কাছে ক্লায়েন্ট এসছে, ক্লায়েন্ট বললো আমাকে আমার কোম্পানির অডিট করে দিতে হবে, ঠিক আছে, আচ্ছা অডিট করে দিতে হবে। তো বললো হ্যাঁ, বললো যে এই আমি বললাম যে আমি এই জিনিসগুলো দেখব, কোম্পানির এই জিনিসগুলো দেখব, আর এই হবে আমার রোল অ্যান্ড রেসপন্সিবিলিটি। আর ক্লায়েন্ট আমার সাথে এগ্রি করলো যে ঠিক আছে আপনি শুধু এগুলোই করে দেবেন, ঠিক আছে। আমি বললাম ঠিক আছে, আমি এতদিনের মধ্যে করে দেব, মানে ম্যাক্সিমাম টাইম লিমিট বা পিরিয়ড আমি দিয়ে রাখছি এতদিন, ঠিক আছে, এত মাস, আচ্ছা 2 মাস দিয়ে রাখছি, ঠিক আছে। ক্লায়েন্ট বললো ঠিক আছে আমারও চলবে, কোনো অসুবিধা নেই। এবারে আমি বললাম আমার ফিজ হচ্ছে 1,00,000 টাকা। তো ক্লায়েন্ট একটু ভাবলো, দিয়ে বললো কি যে ঠিক আছে, ক্লায়েন্ট রাজি হয়ে গেল, ঠিক আছে। দেন আমি অডিট করে দিলাম, অডিট করে দেওয়ার পরে আমি বলছি যে ঠিক আছে আমার ফিজটা আমাকে দিন 1,00,000 টাকা। ক্লায়েন্ট তখন বলছে যে 1,00,000 টাকা, আপনি তো 50,000 টাকা ফিস বলেছিলেন। আমি বলছি আরে ভাই কাজ হয়ে যাওয়ার পর ভুলে গেল সব, তো এরকমভাবে তো চলবে না, তাহলে তো আপনার কাজ আমি আর নেব না। এবারে সেটা তো পরের কথা, আমার যে এখন 1,00,000 টাকা পাওয়ার কথা তার বদলে আমায় পুরো হাফ টাকা দিচ্ছে। তারপরে আবার বলছে যে আপনার তো এই কাজগুলো করার কথা ছিল এই জায়গাগুলোয়, আপনি তো এগুলো দেখেননি। আমি বলছি আমি তো বলেই দিয়েছিলাম যে আমি এই কাজগুলো শুধু করব, এগুলো তো করার কথা আমি বলিনি। ক্লায়েন্ট বলছে না এরকম তো কথা ছিল না। ঝগড়া বেঁধে গেল। ঝগড়া বেঁধে আর কি হবে, আমার টাকাটা তো মার গেলই, এবার কি আর করা যাবে। তাই জন্য অডিটে এঙ্গেজমেন্ট বলে একটা ব্যাপার আসে, একটা টার্ম আসে এঙ্গেজমেন্ট লেটার, ঠিক আছে, একটা টার্ম এটাও আসে যে এঙ্গেজমেন্ট লেটার। এই এঙ্গেজমেন্ট লেটারটা কি, ধরে নিতে পারো একটা ডকুমেন্ট, ঠিক আছে, মানে একটা ডকুমেন্টই, এই ডকুমেন্টে একটা রিটেন ডকুমেন্ট, এই ডকুমেন্টে লিখে দেওয়া থাকে অডিট সাইন করার বা অডিট করার জন্য আমাকে যে হায়ার করা হচ্ছে ওটার আগে, ঠিক আছে, সরি, তো ওটার আগে আমি এই এঙ্গেজমেন্ট লেটারে
লিখে দেবো ভালোভাবে যে এটা এটা আমার রোলস অ্যান্ড রেসপন্সিবিলিটি হবে, আমি এই জায়গাগুলো খতিয়ে দেখব, আমাকে দেখতে দিতে হবে, ঠিক আছে, বা আমার যা যা প্রবলেম আছে, আর আমার এত টাকা ফিজ লাগবে, আর আমি এত দিনের মধ্যে করব, আমার যা যা কথা আছে আমি সব এঙ্গেজমেন্ট লেটারে লিখে দিলাম। ক্লায়েন্টেরও যা যা কথা আছে সে আমায় বললো, সেটাও লিখে দেওয়া হলো। দেন আমি ক্লায়েন্টকে দিয়ে ওটা চেক করাবো, দেখুন সব ঠিকঠাক আছে তো, এত টাকাই ফিস দেবেন, ক্লিয়ার তো, এর কম ফিস কিন্তু আমি নেব না। ক্লায়েন্ট বললো ঠিক আছে। এবার আমি বলছি কথায় তো কাজ হবে না, এই যে লেটারটা লিখে দিলাম, এই যে এই এঙ্গেজমেন্ট লেটারটা, এটাই আপনি সাইন করুন, আমিও সাইন করব, দুজনেই সাইন করব, ঠিক আছে। তো এইটা আমাদের মধ্যে একটা মেলবন্ধন বা এঙ্গেজমেন্ট ঘটালো, ক্লায়েন্ট আর অডিটরের মধ্যে একটা এঙ্গেজমেন্ট ঘটালো, যাতে তাদের মধ্যে বিবাদ না হয়। এই কিটা, এই এঙ্গেজমেন্ট লেটারটা, ঠিক আছে। তো সেটাই হচ্ছে একটা ফর্মাল এগ্রিমেন্ট বিটুইন অডিটর অ্যান্ড ক্লায়েন্ট, ঠিক আছে, অডিটর অ্যান্ড ক্লায়েন্ট, এইটাই হচ্ছে তোমার এঙ্গেজমেন্ট, বোঝা গেল? আচ্ছা, এঙ্গেজমেন্ট ভালো করে বুঝেছো তো? এবারে নেক্সট টপিকে যাই, এক্সটার্নাল। আচ্ছা, এঙ্গেজমেন্ট লেটারটা আমরা কেন করব? যাতে পরে ঝগড়া না হয়, পরে ঝামেলাঝাটি না হয়, রাইট, যাতে পরে কোনো কনফিউশন না হয়, কোনো কনফ্লিক্ট না হয়, ওকে ফাইন। নেক্সট হচ্ছে এক্সটার্নাল অডিট এঙ্গেজমেন্ট। এবারে আমরা কি পড়বো? এক্সটার্নাল অডিট এঙ্গেজমেন্ট। এবারে কোম্পানির মধ্যে যে সিএরা আছে, তো সেই সিএগুলো তো কোম্পানির হয়েই কথা বলবে, কোম্পানির খারাপ দিকগুলো কি তারা খতিয়ে দেখবে বা সামনে আনবে? যারা কোম্পানির বাইরের যারা ইউজার্স লাইক শেয়ার হোল্ডার্স, বা যারা কোম্পানির ওপর ইন্টারেস্ট রাখে, যে কোম্পানির লাভ হলে তাদের লাভ, কোম্পানির লস হলে তাদের লস, এরকম কিছু, বা তার উল্টোটা, যাই হোক, যারা কোম্পানির ওপর ইন্টারেস্ট রাখে, যে কোম্পানির কিছু হলে আমাদের ইন্টারেস্ট আছে তার উপর, ঠিক আছে, তো কোম্পানির কিছু হোক না হোক সেটা জানার আমাদের ইন্টারেস্ট আছে, তো তাদের বিশ্বাস হবে কি করে যে অডিটটা ঠিকঠাক মতো হচ্ছে কি না? কারণ কোম্পানির ভেতরের যারা সিএ, তারা কি নিজেদের কোম্পানির খারাপ দিকগুলো দেখাবে নাকি? দেখাবে না তো, চেষ্টা করবে হাইড করার, তো বা উল্টোটা মানে কিভাবে সেগুলোকে চাপা দেওয়া যায় সেটা চেষ্টা করবে। তাই জন্য কোম্পানির বাইরে থেকে ইন্ডিপেন্ডেন্ট একজন অডিটরও রাখতে হয় মানে এটা কোম্পানির এমপ্লয়ি না, বাইরের যে অডিটরটা, একজন বাইরের সিএ আর একজন কোম্পানির ভেতরের সিএ। তো কোম্পানির ভেতরের যে সিএ, সে কোম্পানির টাইপ অফ এমপ্লয়ি, তো কোম্পানির হয়েই সে কথা বলবে। কিন্তু কোম্পানির বাইরের যে সিএ, সে ইন্ডিপেন্ডেন্ট সিএ, সে কিন্তু কোম্পানির ভালো মন্দ দেখে বিচার করবে না, সে ইন্ডিপেন্ডেন্টলি বিচার করবে। তাই জন্য কারণ সে তো কোম্পানির এমপ্লয়ি নয়, সে তো একজন ইন্ডিপেন্ডেন্ট পারসন, একজন ইন্ডিপেন্ডেন্ট সিএ, তাকে হায়ার করা হয়েছে। তাই জন্য সেই ক্ষেত্রে কোম্পানির যারা ইউজার্স আছে, শেয়ার হোল্ডার্সরা, এটসেট্রা কাস্টমার, যারা ইউজার্স আছে, তাদের বিশ্বস্ততা আরও বাড়বে। তো তারা বুঝতে পারবে যে হ্যাঁ, কোম্পানির বাইরেরও অডিটর, এক্সটার্নাল অডিটর, তাদেরকেই বলা হচ্ছে, বাইরের যে সিএ তাদেরকে এক্সটার্নাল অডিটর বলা হচ্ছে। এবারে বলা হচ্ছে যে কোম্পানির যদি এক্সটার্নাল অডিটরও বলে দিয়ে থাকে যে হ্যাঁ এখানে সব ঠিকঠাক আছে, তার মানে এগুলো বিশ্বাস করা যায়, বিশ্বাসযোগ্য, ইনফরমেশনটা বিশ্বাসযোগ্য। তাই জন্য কোম্পানিকে এক্সটার্নাল অডিটর রাখতে হয়, বোঝা গেল? আচ্ছা, এখানে কোন লাইনটা দেখাবে? দেখো, দ্য পারপাস অফ এক্সটার্নাল অডিট এঙ্গেজমেন্ট ইজ টু এনহ্যান্স দ্য কনফিডেন্স, দেখো ইন্টেন্ডেন্ট ইউজার্সদের কনফিডেন্স বাড়াচ্ছে, ঠিক আছে, এই যে ইন্টেন্ডেন্ট ইউজার্সদের কনফিডেন্স বাড়াচ্ছে, এনহ্যান্স করছে এই যে এক্সটার্নাল এঙ্গেজমেন্টটা, বোঝা গেল? আর কি হচ্ছে, যেটা বললাম যে এটা কেন হয়, যাতে সবাই কোম্পানির ওপর বিশ্বাস করতে পারে, কোম্পানির ডকুমেন্টের ওপর, তাই কোম্পানিকে একটা এক্সটার্নাল অডিটর রাখতে হয়। পুরো ক্লিয়ার, পুরো জলের মতো ক্রিস্টাল ক্লিয়ার পুরো। এবারে আমরা নেক্সট টপিকে মুভ করব, ওকে চলো। এবার আমরা দেখব বেনিফিটস অফ অডিট। অডিট করার প্রয়োজনীয়তাটা কি? অডিট কেন করব আমরা? কেন আমরা অডিট করব? সো প্রথম পয়েন্টে বলছে যে
অডিট আমরা জানি যে অডিটেড অ্যাকাউন্টস মানে হচ্ছে ফিনান্সিয়াল স্টেটমেন্টসের প্রপার চেকিংয়ের পর তৈরি হয়েছে হচ্ছে অডিটেড অ্যাকাউন্টস, রাইট? মানে অডিটর অডিট করে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড ফলো করে, আর সেটা হাই কোয়ালিটি ইনফরমেশন প্রোভাইড করে। হাই কোয়ালিটি এখানে দাগ দেবে, ঠিক আছে? যেইগুলো দাগ দেবো সেগুলো দাগ দেবে, যে অডিট করা মানে অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট মানে সেটা হচ্ছে হাই কোয়ালিটি ইনফরমেশন। তার মানে যারা ইউজার্স তারা অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট দেখলেই বুঝতে পেরে যাবে যে কোম্পানিটা হাই কোয়ালিটি ইনফরমেশন ফলো করছে, মানে প্রোভাইড করছে। মানে এখানে যা যা ইনফরমেশান আমি দেখছি বা পড়ছি সেগুলো একদম ট্রু অ্যান্ড ফেয়ার। 100% বলা যাবে না, বাট এখানে এটার উপর বিশ্বাস করা যায় কারণ এটা অডিট করা আছে, রাইট? এরকম। তাহলে কি বোঝা যাচ্ছে যে কেন অডিট করে লোকে? কারণ তাহলে কোম্পানির যারা ইউজার্স আছে তারা কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্টস দেখলে তার ওপর বিশ্বাস করতে পারে। অডিট করা আছে মানেই হাই কোয়ালিটি ইনফরমেশন প্রোভাইড করা আছে, কোয়ালিটি হাই, ওকে? তাহলে বিশ্বাস করা যায়, বুঝলাম। আচ্ছা, সেকেন্ড পয়েন্ট কি আছে? সেকেন্ড পয়েন্টে বলছে যে শেয়ার হোল্ডার্স ডেইলি অ্যাক্টিভিটিতে ইনভলভ হতে পারে না। আমরা জানি যে শেয়ার হোল্ডার্স হচ্ছে কোম্পানির ওনার, রাইট? এটা আমরা জানি। এবারে তুমি কোনো একটা কোম্পানির শেয়ার কিনে নিলে তার মানেই তুমি সেই কোম্পানির অত পার্সেন্ট ওনার হয়ে গেলে, কিন্তু তুমি কি সেই কোম্পানির ডে টু ডে অ্যাক্টিভিটিতে পার্ট নিতে পারবে? বা কোম্পানি কি সেটা তোমাকে অ্যালাউ করবে? করবে না। তুমি যতই টিসিএসের শেয়ার কিনে রাখো না কেন, টিসিএসে মানে দরকার ছাড়া ঢুকতে যাও বা যাই হোক প্রপার আর কি এভিডেন্স ছাড়া, বা তুমি এমপ্লয়ি হও বা ঢোকার অধিকার রাখো এমন কিছু ছাড়া তুমি ঢুকতে গেলে তোমাকে একদম লাথি মেরে চলো টাটা বাই বাই, মানে ঢুকতে দেবে না। কেন দেবে? তুমি কে? তুমি জাস্ট একটুখানি শেয়ার কিনেছো বলে তুমি কোম্পানিতে ঢুকে যাবে, এখানে ওখানে বসে যেতে পারবে, যা কিছু করতে পারবে? পারবে না। তো তুমি শেয়ার হোল্ডার হতে পারো, তুমি কোম্পানির ওনার হতে পারো, কিন্তু তুমি ডে টু ডে অ্যাক্টিভিটিতে পার্ট নিতে পারবে না। এবার তুমি এটা কি করে জানবে যে কোম্পানির যারা ম্যানেজমেন্ট আর ডাইরেক্টরস আছে তারাই তো কোম্পানি চালায়? তাহলে কোম্পানি কে চালায়? ম্যানেজমেন্ট ডাইরেক্টরসরাই চালায়। তো তারা কোম্পানি বিষয়ে যে একদম প্রপার ইনফরমেশন প্রোভাইড করছে সেগুলো যে একদম কারেক্ট, কোনো কিছু ফেক নেই, সেটা তুমি কনফিডেন্ট হবে কি করে? অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট দেখে। যখন তুমি দেখবে যে ফিনান্সিয়াল স্টেটমেন্টটা অডিট করা আছে, তার মানে তুমি বুঝে যাবে যে হ্যাঁ ঠিক আছে, বিশ্বাস করা যায়, কারণ বাইরের কোনো ইন্ডিপেন্ডেন্ট অডিটর সেটা অডিট করেছে, তার মানে ঠিক আছে, ফেক হওয়ার চান্স কম, ঠিক আছে? সেক্ষেত্রে কি হয়? কনফিডেন্স বেশি, তোমার কনফিডেন্স বেশি, তার মানে সেফগার্ড। এই যে এই পয়েন্টটা মনে রাখবে যে সেফগার্ড বাই অডিট, এই শেয়ার হোল্ডারদের ইন্টারেস্ট সেফগার্ড করে, ইন্টারেস্ট সেফগার্ড করে কাদের? শেয়ার হোল্ডারদের, ঠিক আছে? শেয়ার হোল্ডারদের প্রোটেক্ট করে অডিটর বা অডিট, শেয়ার হোল্ডারদের কী করে? প্রোটেকশন দেয় অডিটেড ডকুমেন্ট, ওকে? ওকে, এবারে হচ্ছে থার্ড পয়েন্ট। থার্ড নম্বর পয়েন্টে বলছে মোরাল চেক অন এমপ্লয়িজ। মানে দেখো কেন বলছে? এমপ্লয়িরা তো জানে যে এখানে অডিট করা হবে, তাই এমপ্লয়িরা একটু ভয়ে ভয়ে থাকে যে কিছু যদি ফ্রড করি তাহলে ধরা পড়ে যেতে পারি, কারণ অডিটে অনেক সময় ধরা পড়ে যায়, ধরা পড়ে যেতে পারে। কনফিডেন্ট যে ধরা পড়ে যাবে এর কোনো মানে নেই, কিন্তু ধরা পড়ে ম্যাক্সিমাম টাইম যায়, যার জন্য এমপ্লয়িরা একটু ভয়ে ভয়ে থাকে, তাই তারা ফ্রড করা থেকে দূরে থাকে, ভয় পায়, ঠিক আছে? তাই ফ্রড করা থেকে বিরত থাকে, বোঝা গেল? তাহলে এই পয়েন্টটা দাগাবে, এই যে এই লাইনটা, যে মরাল চেক অন এমপ্লয়ির ওপর মরাল চেক রাখে যাতে তারা ফ্রড না করে। তো অডিটের এই একটা বেনিফিটও হলো। ফোর্থ পয়েন্টে কি বলেছে? তারপরে ফোর্থ পয়েন্টে বলেছে যে গভর্নমেন্ট অথরিটিস, ঠিক আছে? গভর্নমেন্ট অথরিটিস, এই যে দেখো গভর্নমেন্ট অথরিটিসকেও হেল্প করে এই অডিটেড ডকুমেন্ট দেখে। গভর্নমেন্ট অথরিটিস ট্যাক্স লাইবিলিটি ক্যালকুলেট করতে পারে বা ডিটারমাইন করতে পারে, ঠিক আছে? ফিনান্সিয়াল স্টেটমেন্টস যদি অডিটেড করা থাকে তো তাহলে গভর্নমেন্ট অথরিটিসেরও সুবিধা হয় ট্যাক্স ক্যালকুলেট করতে। এই একটা বেনিফিট, যে অডিট কেন দরকার, এই আর একটা বেনিফিট আমরা পড়লাম। ফিফথ পয়েন্ট পড়ব। ফিফথ পয়েন্টে কি বলেছে?
এই যে 5th পয়েন্ট, অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্টস ক্যান বি রিলাইড আপন বাই লেন্ডার্স ব্যাংকার্স। দেখো যারা লোন দেয়, ঠিক আছে, ব্যাংক বা লেন্ডার্স যারা লোন দেবে, কোম্পানিকে লোন দেবে, ঠিক আছে, লোন কেন দেয়? যে এখন যদি আমি লোন দিই তাহলে আমি পরে ইন্টারেস্ট পাবো, তো সেটা আমার ফায়দা, তাই জন্য লোন দেয়। তো এরা যারা লোন দেবে, এবার যাকে তাকে লোন দিয়ে দেবে কি? দেখা গেল আমি লোন দিচ্ছি, অথচ সে লোনটা আমার চোকাতেই পারলো না, আমার টাকাটা পুরো জলে গেল, আমার ইন্টারেস্ট তো পেলামই না, আমি আসল টাকাটাও যেটা দিয়েছি ওইটুকুও পেলাম না, তখন তো আমার লোকসান হয়ে যাবে। কিন্তু কোম্পানির ফিনান্সিয়াল স্টেটমেন্টস যদি দেখি যে অডিট করা আছে, অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট, তাহলে আমার রিস্কটা কম হবে, তাহলে মানে ব্যাংক বা লেন্ডার্স তাদের রিস্কটা কম হবে, তারা বুঝবে যে এটা অডিটেড করা আছে, মানে এটার উপর বিশ্বাস করা যায়, এই কোম্পানিটাকে লোন দেওয়া যায় কারণ অডিটেড আছে, রাইট? তো এই আর একটা বেনিফিট, তাহলে কোম্পানিও এখানে লোন পেতে কোম্পানিরও সুবিধা হবে, আর ব্যাংক আর লেন্ডার্সদেরও লোন দিতে সুবিধা হবে, তারা বিশ্বাস করতে সাহস পাবে, রাইট? তারপরে 6th পয়েন্ট, অ্যান অডিট মে অলসো ডিটেক্ট ফ্রড অ্যান্ড এরর। এই দেখো এইখানে কিন্তু এই জায়গাটা মনে রাখবে যে বলেছে মে অলসো ডিটেক্ট যে করবেই এর কোনো গ্যারেন্টি নেই, কিন্তু অডিট করার সময় কখনো কখনো ফ্রড বা এরর ধরা পড়ে যায়, তাই বলেছে মে অলসো ডিটেক্ট মানে ধরা পড়তে পারে, কিন্তু ধরা যে পড়বেই এর কোনো গ্যারেন্টি কিন্তু নেই, নাহলে মে কথাটা বলতো না, ঠিক আছে? এই কথাটা আমরা মাথায় রেখে পড়বো যখনই এটা পড়বো। লাস্ট পয়েন্ট বলেছে অ্যান অডিট রিভিউজ এক্সিস্টেন্স অ্যান্ড অপারেশনস অফ ভেরিয়াস কন্ট্রোলস অপারেটিং ইন এনি এন্টিটি, হেন্স ইট ইজ ইউজফুল অ্যাট পয়েন্টিং আউট ডেফিসিয়েন্সি। মানে বলছে অডিটের সময় অডিটর চেক করে কোম্পানির ইন্টারনাল কন্ট্রোল সিস্টেম, যদি কোনো কোম্পানির মধ্যে কোম্পানির কন্ট্রোল সিস্টেমে যদি কোনো উইকনেস থাকে তাহলে অডিটর সেটা আইডেন্টিফাই করে এবং কোম্পানিকে সাজেস্ট করে এটা ইমপ্রুভ করতে, তাহলে কোম্পানির যে সিস্টেমটা সেটা ইমপ্রুভ হয়ে যায়, যে ইন্টারনাল কন্ট্রোল সিস্টেম সেটা যদি ইমপ্রুভ হয়ে যায় তাহলে কোম্পানিতে ফ্রড হওয়ার সম্ভাবনা কমে যায়, এরর হওয়ার সম্ভাবনা কমে যায়, তাই এটা কী করছে, এটা ইউজফুল অ্যাট পয়েন্টিং আউট ডেফিসিয়েন্সিস, ঠিক আছে? তো এটা কি করতে হেল্প করছে, এভিলিউট করতে হেল্প করছে, ইন্টারনাল কন্ট্রোল এভিলিউট করছে, ঠিক আছে? ইন্টারনাল কন্ট্রোলস, এই যে ভেরিয়াস কন্ট্রোল, এটাকে এভিলিউট করতে হেল্প করে। অডিট করার পরে অনেক কিছু জানা যায় যে এখানে কন্ট্রোলটা উইকনেস ছিল, কন্ট্রোল সিস্টেমটা উইকনেস ছিল, তো এখানে যদি আমি কন্ট্রোল সিস্টেমটা একটু টাফ করি তাহলে সব কিছু বেশি কন্ট্রোলে থাকবে, তাহলে আমার ফ্রড করার সম্ভাবনাটা একটু কমে যাবে, কোম্পানিতে ফ্রড হওয়ার সম্ভাবনাটা কমে যাবে, ফলে আমার কোম্পানি সেফ থাকবে, রাইট? তাহলে অডিট করার ফলে আমার কোম্পানি এক্সট্রা সেফ থাকছে, এই হলো বেনিফিট, ঠিক আছে? এবার আমরা নেক্সট পড়ব। এবার আমরা পড়ব অডিট ম্যান্ডেটরি আর ভলেন্টারি। ভালো করে দেখো, অডিট ম্যান্ডেটরি নাকি ভলেন্টারি, মানে অডিট করতেই হবে এরকম কোনো কথা আছে, নাকি ইচ্ছা মতো আমি চাইলে অডিট করতে পারি, চাইলে নাও করতে পারি, কোনটা? তাহলে এবারে কথা হচ্ছে অডিট সবার জন্য লিগালি ম্যান্ডেটরি নয়, ঠিক আছে? কি বললাম? অডিট লিগালি সবার জন্য ম্যান্ডেটরি নয়, কিন্তু কোম্পানিদের জন্য, ঠিক আছে? যেসব কোম্পানিরা কোম্পানিজ অ্যাক্ট 2013 অনুযায়ী চালিত হয় সেই কোম্পানিদের জন্য অডিট করাটা compulsory, who are compulsory required to get their accounts audited under law, companies, কারা? কোম্পানি, এই যে দেখো কোম্পানি কম্পালসারি, ঠিক আছে? এই দুটো পয়েন্ট। আচ্ছা, নন কর্পোরেট এন্টিটিস যারা আছে তারা ইচ্ছে হলে অডিট করতে পারে, ইচ্ছে হলে নাও করতে পারে, যেমন এনজিও, এরা ইচ্ছে হলে অডিট করতে পারে, ইচ্ছে হলে অডিট নাও করতে পারে। তবে হ্যাঁ, কিছু কিছু বিজনেসের ক্ষেত্রে যদি টার্নওভার সার্টেন লিমিট ক্রস করে, ঠিক আছে, টার্নওভার যদি সার্টেন লিমিট ক্রস করে যায়, মানে অনেক বেশি টার্নওভার, অনেক প্রফিট, অনেক একদম বড়সড় বিশাল বিস্তর ব্যবসা, তো সেই ক্ষেত্রে অডিট কম্পালসারি হয় ইনকাম ট্যাক্স অ্যাক্ট 1961 অনুযায়ী। তাহলে অডিট দুভাবে কম্পালসারি হতে পারে। ফার্স্ট, যদি ল বলে দেয় যে আপনাকে অডিট করতেই হবে, তাহলে তোমার জন্য কম্পালসারি।
যদি ইনকাম ট্যাক্স অ্যাক্ট বলে দেয় যে আপনাকে অডিট করতেই হবে, তাহলে তার জন্যও কম্পালসারি, দুজনের জন্য। যদি ইনকাম ট্যাক্স অ্যাক্ট বলে আর যদি ল মানে কোম্পানিজ অ্যাক্ট 2013 এরা দুজন যদি বলে, বা দুজনের মধ্যে কেউ একজন যদি বলে যে অডিট করতে হবে, তাহলে করতেই হবে সেই কোম্পানিকে বা বিজনেসকে। কিন্তু যাদের একদমই কেউই বলছে না যে তোমাকে অডিট করতে হবে, তুমি কোনো ক্রাইটেরিয়ার মধ্যেই পড়ছো না, তুমি একটা এনজিও চালাও স্টিল, বা স্কুল চালাও স্টিল, তুমি চাইলে অডিট করতে পারো, চাইলে নাও করতে পারো, কিন্তু তুমি বাধ্য নও, ঠিক আছে? কিন্তু চাইলে করতে পারো, কিন্তু তুমি চাইলে করবে কেন? তোমার যখন বাধ্যতাই নেই, তাহলে তুমি বেকার বেকার করতে যাবে কেন? কারণ এর অনেক সুবিধা আছে। তুমি যদি অডিট করো, তাহলে তোমার স্কুলে বা এনজিওতে কোথায় কি ফ্রড চলছে, সেই ফ্রডগুলো ধরা পড়বে, ফ্রড এরর কোথায় কি ভুলভ্রান্তি চলছে সব ধরা পড়বে। দ্বিতীয়ত, তুমি সব জায়গা থেকে ইজিলি লোন পাবে, তাই জন্য তোমার এনজিও বা স্কুল বা যাই হোক অডিট করাতে তুমি পারো চাইলে, ভলান্টারি, ঠিক আছে, চাইলে। কিন্তু যদি ল বলে দেয় যে তোমায় অডিট করাতে হবে, তাহলে কি অডিট করাতেই হবে, ম্যান্ডেটরি। আর যদি ইনকাম ট্যাক্স অ্যাক্ট বলে দেয় যে অডিট করাতে হবে, তাহলেও অডিট করাতে হবে, ম্যান্ডেটরি। তাহলে কিছু ক্ষেত্রে ম্যান্ডেটরি, আবার কিছু ক্ষেত্রে ভলান্টারি। ইচ্ছা হলে করো, না ইচ্ছা হলে করো না। এই লাইনটাও দাগিয়ে দেবে যে অডিট ইজ নট অলওয়েজ ম্যান্ডেটরি। এবারে এখানে দেখো যে কথাটা কি বলেছে, নট অলওয়েজ, সব সময় ম্যান্ডেটরি নয়, তবে কিছু ক্ষেত্রে একদমই ম্যান্ডেটরি। সব ক্ষেত্রে ম্যান্ডেটরি নয়, কিন্তু কিছু ক্ষেত্রে ম্যান্ডেটরি। বোঝা গেল? তাহলে তোমায় যদি এবার প্রশ্ন করি যে অডিট ম্যান্ডেটরি নাকি ভলান্টারি, কি বলবে? অডিট অলওয়েজ ম্যান্ডেটরি নয়, বাট সামটাইমস ম্যান্ডেটরি আর সামটাইমস ভলান্টারি। বোঝা গেল? আমরা যখন এর এমসিকিউ করবো তখন আরও ক্লিয়ার হয়ে যাবে। আপাতত তুমি এটা মনে রাখো যে যদি লিগালি ম্যান্ডেটরি হয় তবে হবে, কিন্তু সবসময় লিগালি ম্যান্ডেটরি হয় না, ভলেন্টারি হয়। অ্যাকচুয়ালি কি তাহলে আনসারটা? ভলেন্টারি। ওকে, সামটাইমস ম্যান্ডেটরি, সামটাইমস ভলেন্টারি। পুরো ক্লিয়ার, ক্রিস্টাল ক্লিয়ার টপিকটা। এই ছোট্ট একটা টপিক আমি 5 মিনিট ধরে কেন পড়াচ্ছি, কারণ এটা খুব ইম্পর্টেন্ট টপিক, তাই জন্য। সো প্লিজ ডোন্ট স্কিপ ইট। ওকে, চলো নেক্সট টপিকে মুভ করছি। এবারে বলেছে যে হু অ্যাপয়েন্টস অ্যান অডিটর। অডিটরকে অ্যাপয়েন্ট করে কে? কে অডিটরকে অ্যাপয়েন্ট করে? কোম্পানির যে ওনার, সেই তো অডিটরকে অ্যাপয়েন্ট করবে। আইদার কোম্পানির ওনার অডিটরকে অ্যাপয়েন্ট করতে পারে, কিংবা কনস্টিটিউশনাল বা গভর্নমেন্ট অথরিটি, ঠিক আছে? গভর্নমেন্ট কোনো কোম্পানির জন্য গভর্নমেন্ট অথরিটি বা কনস্টিটিউশনাল, এরা দুজন আর কি অ্যাপয়েন্ট করতে পারে। কিংবা শেয়ার হোল্ডার্সে এজিএম মানে অ্যানুয়াল জেনারেল মিটিংয়ের সময় শেয়ার হোল্ডার্সদের দ্বারা অডিটর নির্বাচিত হতে পারে। মানে শেয়ার হোল্ডার্সরা ভোটিং করে বা নিজেদের মতামত জানিয়ে অডিটর নির্বাচন করতে পারে। কিন্তু এক্স্যাক্টলি মানেটা একই দাঁড়ালো যে শেয়ার হোল্ডার মানে তো কোম্পানির ওনার, তাহলে কোম্পানির ক্ষেত্রে কোম্পানির ওনার অডিটর অ্যাপয়েন্ট করতে পারে। আর কিসের ক্ষেত্রে? গভর্নমেন্টের ক্ষেত্রে, গভর্নমেন্ট কোম্পানির ক্ষেত্রে গভর্নমেন্ট অথরিটিস কিংবা কনস্টিটিউশনাল অ্যাপয়েন্ট করতে পারে অডিটর। তো তাদের গভর্নমেন্ট কোম্পানির ক্ষেত্রে সেটাকে কি বলা হবে? কন্ট্রোলার আর হচ্ছে অডিটর জেনারেল অফ ইন্ডিয়া মানে সিএজি, এরা দুজন অডিটর অ্যাপয়েন্ট করতে পারে। আর এমনি নর্মাল কোম্পানির ক্ষেত্রে কি হয়, তোমার হচ্ছে শেয়ার হোল্ডার বা কোম্পানির ওনার অডিটর অ্যাপয়েন্ট করতে পারে। আর যদি ফার্মের ক্ষেত্রে হয়, কোনো ফার্ম সেক্ষেত্রে ফার্মের যে পার্টনার সে অডিটর হায়ার করতে পারে, অ্যাপয়েন্ট করতে পারে, ঠিক আছে? মানে অডিটরকে কাজে কে নেবে, কাজে কে রাখবে, সেটা হচ্ছে তোমার কে হায়ার করবে। হয় কোম্পানির ওনার অডিটরকে কাজে নেবে, নয় অ্যাপয়েন্ট করবে, আর না হয় গভর্নমেন্ট অথরিটিস মানে কন্ট্রোলার আর অডিটর জেনারেল অফ ইন্ডিয়া, যেগুলো আমি দাগ দিলাম। আর ফার্মের ক্ষেত্রে পার্টনার্স অডিটর হায়ার করতে পারে, ঠিক আছে? এবারে এখানে নিচের প্যারাতে কি বলেছে? দেয়ার মে বি আ সিচুয়েশন ইন হুইচ অডিটর মে বি অ্যাপয়েন্টেড বাই এ কোম্পানি বাই এ গভর্নমেন্ট অথরিটি ইন অ্যাকর্ডেন্স উইথ সাম ল অর রেগুলেশন। ফর এক্সাম্পল অ্যান অডিটর মে বি অ্যাপয়েন্টেড আন্ডার ট্যাক্স ল বাই এ গভর্নমেন্ট অথরিটি। ওটাই বলেছে যে এক্সাম্পল দিয়েছে যে গভর্নমেন্ট কোম্পানির ক্ষেত্রে
গভর্নমেন্ট অথরিটি অডিটর হায়ার করতে পারে। বোঝা গেল পয়েন্টটা? ঠিক আছে, চলো নেক্সট পয়েন্ট হচ্ছে টু হুম রিপোর্ট ইজ সাবমিটেড বাই। এবারে আমি অডিট করে নিলাম, আমাকে একটা কোম্পানির শেয়ার হোল্ডার কিংবা একটা গভর্নমেন্ট কোম্পানির যে গভর্নমেন্ট অথরিটি আছে বা কনস্টিটিউশনাল আছে, সিএজি আছে, সে আমাকে অ্যাপয়েন্ট করলো, বা কোনো একটা ফার্মের পার্টনার আমাকে অ্যাপয়েন্ট করলো অ্যাজ আ অডিটার। আমি একজন সিএ, তো আমাকে অ্যাপয়েন্ট করলো। এবার আমি তাদের কোম্পানির অডিট করে দিলাম। এবার আমি যে অডিট করে দিলাম, তারপরে যে ডকুমেন্টটা আর কি, ফাইনাল ডকুমেন্টটা, ওটা আমি কাকে সাবমিট করব, কাকে দেব আমি আমার অডিটটা, মানে কাজ করার পর কাজটা আমি কাকে দেব, যে কাজ আমার হয়ে গেছে, নাও ধরো এবার, তো এটা আমি কাকে দেব? যে আমাকে অ্যাপয়েন্ট করেছে আমি তাকেই দেব, সিম্পল কথা। তাহলে যে আমাকে অ্যাপয়েন্ট করবে, দেখো এখানে বলেছে দ্য রিপোর্ট ইজ সাবমিটেড টু পারসন মেকিং দ্য অ্যাপয়েন্টমেন্ট। যে অ্যাপয়েন্ট করবে তাকেই আমি সাবমিট করব নিজের রিপোর্ট। ঠিক আছে, ওকে চলো, এখানে একটা পার্ট শেষ হলো এই অধ্যায়ের। একই চ্যাপ্টার চলছে এখনও, আর একটা দিন লাগবে, সাপোজ একটা দিন বা দুটো দিন লাগবে, একটা দিনেই করার চেষ্টা করছি আমি। 3টে লেকচারে পুরো ফার্স্ট চ্যাপ্টার শেষ করার চেষ্টা করছি, যাতে তোমাদের, দেখো এখানে টপিক অনেক কম আছে আর মার্কস অনেক বেশি আছে, তো 5 থেকে 8 নাম্বার তোমরা এখানে, বা 8 থেকে 10 নাম্বার এখানে তোমরা সিকিওর করে নিতে পারো। তাই ফার্স্ট চ্যাপ্টারটা খুব ভালো করে পড়বে, কেউ স্কিপ করবে না, কারণ এখান থেকে তোমাদের অনেক ক্ল্যারিটি হবে। ঠিক আছে, ওকে, কেমন লাগছে ভিডিও প্লিজ একটু জানিও। আমি জানি না আমার চ্যানেলে আদৌ কোনো সিএ স্টুডেন্ট দেখছো কি না, তো আমি জাস্ট নিজের রিক্সে পড়াচ্ছি, আমি পড়তে যতটা যা পারছি। আমাকে প্লিজ রিভিউ দিও, কেমন হচ্ছে, খারাপ ভালো যা হচ্ছে আমাকে প্লিজ রিভিউ দিও। আর আশা করছি তোমাদের একটু হেল্প হবে, যেহেতু বাংলাতে পড়লে আমার মনে হয় খুব ভালোভাবে কনসেপ্টটা তাদের মাথায় ঢুকবে, আমার নিজের অন্তত ঢোকে, তো আমি সেই হিসেবেই আর কি বললাম। তো দেখা যাক কী হয়। সবাই ভালো করে পড়ো আর ভালো করে এক্সাম দিও। চলো টাটা।